নৃসিংহগড় পৌঁছানোর কিছুক্ষণ আগেই হঠাৎ গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। আজ রাস্তায় প্রচুর ভিড় থাকার জন্য ওদের যে সময় নৃসিংহগড়ে পৌঁছানোর কথা সেই সময় এমনিতেও পেরিয়ে গেছে, তার উপর আবার টায়ার পাংচার। প্রশান্ত গাড়ি থেকে নেমে টায়ার চেঞ্জ করছে এবং সমীর ও রাধিকা এদিক সেদিক ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। 7টা বাজতে যায়, কখন যে পৌঁছবো কে জানে। অপনিদা কত করে বললেন তাড়াতাড়ি যেতে, কিন্তু কি রে প্রশান্ত, আর কতক্ষণ লাগবে? দাঁড়া, ঠিক হয়ে যাবে। না তারিকা, অপনিদার বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে মনে হচ্ছে। দূর, আর কি, ন্যাড়া পোড়ানো অনুষ্ঠানও ততক্ষণে মিস হয়ে যাবে। সত্যি বাবা, এখনই টায়ারটা পাঞ্চার হতে হলো? এই সব দোষ প্রশান্তর। হ্যাঁ, এখন যত দোষ তো আমারই। এই শোন, গাড়ি যখন তোর, সেটা ভালো হলেও তোর ক্রেডিট, আর খারাপ হলেও তোরই দোষ, বুঝেছিস? আরে আচ্ছা, আর ঝামেলা না করে তাড়াতাড়ি কাজটা কর। এই সমীর, চল না রে একটু এগিয়ে গিয়ে দেখি। রাস্তায় কোনো লোকজন পেয়ে গেলে জিজ্ঞাসা করে নেব যে নৃসিংহগড় আর কত দূর। প্রশান্ত পুরনো টায়ারের নাটগুলো খুলছিল। রাধিকার কথা শুনে বলল, আরে তোরা চিন্তা করছিস কেন? আমি বললাম তো নৃসিংহগড় কোথায় আমি চিনি। অবনীতা তো বলেইছিলেন নৃসিংহগড়ে ঢুকে যে কাউকে মাস্টারমশাইয়ের বাড়ি জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেবে। বেশি না বকে তুই তোর কাজ কর, আমরা এই সামনে থেকেই ঘুরে আসছি। প্রশান্তকে ফেলে রাধিকা ও সমীর একটু এগিয়ে গেল। ওদের গাড়ি যেখানে খারাপ হয়েছে সেই জায়গাটা একেবারেই নিস্তব্ধ, নির্জন ও অন্ধকার। আশেপাশে কোনো লোকজন নেই। সমীর ও রাধিকা একটু এগিয়েও কাউকে না দেখতে পেয়ে আবার ফিরে আসছিল। এমন সময় রাধিকার দৃষ্টি নিবদ্ধ হলো একদিকে। তাদের থেকে অনতি দূরে অবস্থিত একটি ভাঙাচোরা বিরাট ফটক সংলগ্ন এক বিশাল বাড়ি। সেটাকে শুধু বাড়ি বলা যায় না, সম্ভবত এটা কোনো জমিদার বাড়ি। পুরো বাড়ি এর আগেও অনেক দেখেছে ওরা, কিন্তু এই বাড়িটা দেখে হঠাৎই ওদের গা ছমছম করে উঠল। বিরাট এলাকা নিয়ে তৈরি এই বাড়ি ভগ্নদশায় পতিত হয়ে আজও দণ্ডায়মান। আশেপাশের ঝোপঝাড় আগাছা দেখে মনে হয় এককালে এই বাড়ি সংলগ্ন বিরাট বাগান ছিল। বট অশ্বত্থ গাছ থেকে লম্বা লম্বা শাখা নেমে এসে মাটি ছুঁয়েছে। বাড়িটার বয়স কম করে 300 বছর বললেও হয়তো কম বলা হবে। বাড়িটার কদাকার রূপ দেখে সমীরের আর ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করল না। রাধিকাকে বলল, এই রাধিকা, এখান থেকে চল তো। ওখানে তো প্রশান্ত একা রয়েছে, আমরা বরং ওই দিকে গিয়েই দাঁড়াই। হ্যাঁ রে, গাটা কেমন ছমছম করছে বাড়িটা দেখে। চল, আমরা বরং ফিরেই যাই। ওরা আবার প্রশান্তর কাছে ফিরে এলো। ততক্ষণে প্রশান্তরও কাজ শেষ হয়েছে। দূর থেকে রাধিকা ও সমীরকে আসতে দেখে বলে উঠল, এই তো হয়ে গেছে, এবারে আর কোনো অসুবিধা হবে না। হয়ে গেছে? চল, এবারে গাড়ি ছুটিয়ে নিয়ে চল। কাকিমা বলেছিল ন্যাড়া পোড়ানোর সময় 7:45। এখন 7টা বাজে। গাড়ি ছোটালে নৃসিংহগড় হয়তো সময় মতোই পৌঁছে যেতে পারবো। চল, তাড়াতাড়ি চল। গাড়ি স্টার্ট নিল। তিনজনে আবারও রওনা দিল নৃসিংহগড়ের উদ্দেশ্যে। গন্তব্য ওদের পুরনো শিক্ষক শ্রী অবনী মিত্রর বাড়ি। এই ভদ্রলোক উত্তর কলকাতার একটি কলেজের ইতিহাসের অধ্যাপক, পাশাপাশি প্রাইভেটও পড়ান। গল্পের ছলে ইতিহাসের এক একটা অধ্যায় যেভাবে সকলের চোখের সামনে তুলে ধরেন, এই জন্য অবনী স্যার সকল ছাত্রছাত্রীর খুব প্রিয়। অবশ্য মাস্টারমশাই কিংবা স্যার ডাকে ওনার ভয়ঙ্কর আপত্তি। উনি সকলের দাদা হিসেবেই নিজেকে পরিচয় দেন, তাই উনি সকলের প্রিয় অবনীদা। প্রত্যেক বছর দোলের সময়টা অবনীদা কিছুদিনের জন্য ছুটি নেন। ওই সময়টা তিনি স্ত্রীকে নিয়ে কলকাতার বাড়ি বন্ধ করে নিজেদের আদি বাড়ি নৃসিংহগড়ে থাকেন কিছুদিন। অবনীদার এক ছেলে আর এক মেয়ে দুজনেই বিদেশে থাকে। দুজনেই পড়াশোনার জন্য বিদেশে গিয়ে তারপর চাকরি পেয়ে ওখানেই সেটেলড হয়ে গেছে। বছরে তাদের একবার কদাচিৎ আসা হয়, আবার মাঝে মাঝে তাও হয় না। এর মধ্যে অবনীবাবুর এই 3 জন ছাত্রছাত্রী
তাদের সন্তানদের অভাব অনেকটাই দূর করেছে। দোলের সময় অবনীদা নিজের নৃসিংহগড়ের আদি বাড়িতে বড় করে রাধাকৃষ্ণের পুজো করেন। এবারে এই অনুষ্ঠানে তিনি নিজের প্রিয় ছাত্রছাত্রীদেরকেও ডেকে পাঠিয়েছেন। এই জন্যই এই 3 মূর্তির নৃসিংহগড়ে আগমন। নৃসিংহগড়ে গাড়ি ঢুকলো 7:10 সেখান থেকে মাস্টারমশাইয়ের বাড়ি বলতেই স্থানীয় লোকেরা সেই বাড়ি ওদের চিনিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল অবনীদার বাড়ির সামনে। মহুয়া দেবী অর্থাৎ অবনীদার স্ত্রী চৌকাঠে বসে আলপনা দিচ্ছিলেন। ওদের গাড়ি থেকে নামতে দেখেই তিনি হাসি হাসি মুখে অথচ অভিমানী সুরে বলে উঠলেন, এই তোমাদের এতক্ষণে সময় হলো বুঝি? আর বলবেন না, মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। এ বাবা, সে কি গো! যাক, তোমরা যখন এসেই পড়েছ, লাগেজপত্র ঘরে রেখে উঠোনে চলে যাও। এক্ষুনি ন্যাড়া পোড়ানো শুরু হবে। ভজহরি, যা দিদিমণিদের ঘরগুলো দেখিয়ে দে। বাড়ির কাজের লোক বছর 40-এর ভজহরি ওদের নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। তখনই ওদের দিকে গম্ভীর স্বরে একটা প্রশ্ন ধেয়ে এলো। কে এত তাড়াতাড়ি এলে যে? পরের বছরে দোল আসতে তো এখনো অনেক দেরি। প্রশ্নটা করলেন অবনীদা। আজ অনেকদিন পর তার এই প্রিয় ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাগুরুকে সামনে দেখে তাকে প্রণাম করল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মুখ হাত পা ধুয়ে তাড়াতাড়ি উঠোনে চলো, ন্যাড়া পোড়ানো শুরু হলো বলে। পূর্ণিমার চাঁদ রাতের আকাশে গোল রূপোর থালার মতো অবস্থান করছে। মিত্রবাড়ির উঠোন চাঁদের জ্যোৎস্না মাখা আলোয় চিকচিক করছে। উঠোনের মাঝ বরাবর শুকনো ডালপালা, খড়কুটো, ঘুঁটে, ফুলমালা, শুকনো পাতা ইত্যাদি ইত্যাদি দাহ্য পদার্থ স্তূপের আকারে সাজানো হয়েছে। এমন সময় মহুয়া দেবী এক ঝুড়ি বিভিন্ন ধরনের সবজিপাতি যেমন আলু, টমেটো, বেগুন ইত্যাদি নিয়ে উঠোনে রেখে বললেন, আচ্ছা শোনো তোমরা, আমি এই সবজিগুলোর মালা তৈরি করে রেখেছি। সমীর, প্রশান্ত আর রাধিকা, তোমরা 3 জনে সবজির মালাগুলো তুলে নাও। খড়ে আগুন জ্বালানো হলে এই মালাগুলো আগুনের মধ্যে ফেলে দিও। যতক্ষণ না আগুন নিভছে ততক্ষণ এই সবজিগুলো সেই পবিত্র আগুনে পুড়বে। তারপর আগুন নিভে গেলে এই পোড়া সবজিগুলোকে আবার তুলে নিয়ে আমাকে দেবে। কেমন? ওরা 3 জনেই একটা একটা করে সবজির মালা তুলে নিল। শুরু হলো অনুষ্ঠান। খড়ের গাদায় আগুন দেওয়া হলো। কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি শুরু হলো। সবাই মিলে রব তুলল, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আগুন নিভে গেলে বাঁশের কঞ্চি দিয়ে পোড়ানো সবজির মালাগুলো টেনে টেনে বের করা হলো। তারপর সেটা ভালো করে জলে ধুয়ে নুন লঙ্কা দিয়ে মহুয়া দেবী সেগুলো মাখতে বসলেন। ন্যাড়া পোড়ার প্রসাদ হলো এই সবজি মাখা। সবকিছু শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। মহুয়া দেবী ও অবনীদার সঙ্গে সমীর, রাধিকা ও প্রশান্ত খাওয়া দাওয়া সেরে তখন বৈঠকখানায় এসে বসেছে। অবনীদা ওর প্রিয় গদিতে পাশবালিশের উপর হেলান দিয়ে বসে ওদের সঙ্গে গল্প করছিলেন। অন্যদিকে 3টে আসন পেতে ওর সামনে বসে রয়েছে 3 জন ছাত্রছাত্রী। দূরে একটি চেয়ারে বসে উলের জামা বুনছেন মহুয়া দেবী। বৈঠকখানায় একটি মৃদু আলো জ্বালানো রয়েছে। ঘরের আধো অন্ধকার পরিবেশে সবার হাসি ঠাট্টা গল্পগুজব করতে বেশ ভালোই লাগছে। এমন সময় রাধিকা বলল, এখানে আসার সময় আমরা একটা পোড়ো বাড়ি দেখেছিলাম। দেখে মনে হলো কোনো জমিদার বাড়ি। ভেঙে চুরে বাড়িটা একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। নৃসিংহগড় ঢোকার মুখেই দেখলাম বাড়িটা। নৃসিংহগড় ঢোকার মুখে পুরো বাড়ি? তোমরা হয়তো বীর নারায়ণ সিংহের বাড়ির কথা বলছো। ওই একটাই পুরো বাড়ি রয়েছে এখানে। ওটা কি জমিদার বাড়ি ছিল? শুধু কি জমিদার বাড়ি? ওটা ছিল ভৌতিক অভিশপ্ত জমিদার বাড়ি। ভৌতিক অভিশপ্ত জমিদার বাড়ি? হ্যাঁ, সে কি আর আজকের কথা? এখানে সবাই ওই বাড়ির অতীতের কথা জানে। আপনিও জানেন? জানবো না? ছোট থেকে বড় হলাম এইখানে, আর জমিদার বাড়ির গল্প জানবো না? তাহলে অবনীদা ওই গল্পটা আমাদের বলুন না। গল্প বলাতে আপনার তো জুড়ি মেলা ভার। যা বলেছিস রাধিকা,
অবনীদার মুখে গাঁজাখুরি ভৌতিক গল্পগুলো শুনতে আমাদের ভালোই লাগে। কি বললে তুমি? গাঁজাখুরি? গল্প মানেই তো মিথ্যের জাল বোনা, কিন্তু সেটা বললে তো আপনাকে মিথ্যুক বলা হয়। সেটা শুনতে কি আর আপনার ভালো লাগতো অবনীদা? তাই গাঁজাখুরি বললাম। প্রশান্ত, তোমার এই অযথা ফাজলামি এখনো কমলো না, তাই না? বেশি বকবক করলে এখনো আমি তোমার কান ধরে ঘরের বাইরে বের করে দেওয়ার ক্ষমতা রাখি, তাই জানো? সমীর আর রাধিকা ঠিক করে হেসে ফেলল। উফ, তুমি যে মাঝে মাঝে কি শুরু করো না। ও বাচ্চা ছেলে, একটু নয় তোমার সঙ্গে মজা করে, তা বলে ওর কথায় কথায় তুমি তেলে বেগুনে জ্বলে উঠবে? না না, এ তোমার ভারী অন্যায়। মজাটা তো আর তোমার ওপর করে না কিন্নি, তাই তোমার রাগও হয় না। ও ছোট থেকেই ফাজিল ছেলে। গল্প বলার পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কায় রাধিকা তাড়াতাড়ি বলে উঠল, এই প্রশান্ত, তুই একটু চুপ কর তো। আপনি বলুন না অবনীদা, এই জমিদার বাড়িটার গল্প। পানের ডিবে থেকে খয়ের জর্দা ছাড়া কেবলমাত্র মিষ্টি সুপুরি ও চুন দিয়ে সাজা পান বের করে মুখে দিলেন অবনীদা। এই তার চিরকালের নেশা। মুখে পান না গুঁজলে তার মাথা থেকে নাকি গল্প বেরোয় না। পান চিবোতে চিবোতে তিনি স্থির হয়ে বসলেন। বসার ভঙ্গিটা সুখাসনে বসা সাধুর মতো। চোখ বন্ধ করে তিনি মনে মনে গল্প গুছিয়ে নেওয়ার সময় এইভাবেই বসেন। এই সময় ঘরে একটা আলপিন পড়ার শব্দেও তিনি বিরক্ত হন। 10 থেকে 15 মিনিট উনি চুপ করে বসে থেকে তারপর চোখ খুলে শুরু করলেন নিজের গল্প। তোমরা দোল উপলক্ষে আমার আদি বাড়িতে এসেছো, আমার ভালো লেগেছে, তাই আজ তোমাদের নিরাশ করব না। তবে গল্প শুরুর আগে জানাই, প্রসঙ্গত এই জায়গার নামও ওই জমিদার বাড়ি এবং এই গ্রামের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত নৃসিংহ নারায়ণ সিংহের নামে। তিনি ছিলেন পরম ধার্মিক মানুষ, কিন্তু নৃসিংহ নারায়ণ সিংহের এক বংশধর চরম পাপ করে বসেন, আর সেই পাপের ঘড়ায় পূর্ণ হয়ে যাওয়া জমিদার বাড়িতে নেমে আসে এক চরম পৈশাচিক অভিশাপ। নৃসিংহ নারায়ণ সিংহের পুণ্যের গুণেই হয়তো আজও এই গ্রাম রক্ষা পেয়ে চলেছে সেই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে। আজকের গল্প শুনলেই বুঝবে, গল্প হলেও গল্পের ভিতর কিছু নির্মম সত্য লুকিয়ে থাকে। সে সত্য যদি মানুষ চেনার ব্যাপারে তোমাদের মনের অন্ধকার কিছুটা দূর করতে পারে, তবে মাস্টারমশাই হিসেবে সেটাই আমার প্রার্থী। তবে শোনো তোমরা, শুরু করছি আজকের গল্প, নৃসিংহগড়ের জমিদার বাড়ির পিশাচিনী। সময়টা বসন্তকাল, মাস ফাল্গুন। দোল উৎসবের কিছুদিন আগে জমিদার বাড়িতে নতুন গিন্নি প্রবেশ করলেন, নাম কমললতা। বীরনারায়ণ সিংহর দ্বিতীয় বিয়ে বলেই হয়তো হইচই তুলনামূলক কম। তবুও জমিদার বাবুর নতুন গিন্নি বাড়িতে প্রবেশ করছেন বলে কথা। বাড়ির ভিতরে সানাই, শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে আরতি করে কমললতাকে ঘরে তুললেন জমিদার বাবুর পিসিমা। কমললতার বাবা সামান্য নায়েব মাত্র। হঠাৎ করে যে নায়েবের মেয়ে এই বাড়ির গিন্নি রূপে প্রবেশ করবেন, তা স্বপ্নেও কল্পনা করা যায় না। বীরনারায়ণের প্রথমা স্ত্রী মারা যাওয়ার বছর 2 পর তিনি দ্বিতীয় বিবাহ করতে সম্মত হলেন। বীরনারায়ণের নিজের পিতা মাতার মৃত্যু অনেক আগেই হয়েছে। তাকে মানুষ করার সম্পূর্ণ ভার ছিল তার পিসিমা ও পিসে মশাইয়ের ওপর। কমললতাকে ঘরে বসিয়ে পিসিমা বললেন, আজ কিন্তু তোমাদের কাল রাত্রি বৌমা, খবরদার স্বামীর মুখ ভুল করেও দেখবে না। কমললতা মাথা নিচু করে সম্মতি জানালেন। আরও একটা কথা তোমায় বলে যাই বৌমা, এই বাড়ির উত্তর দিকের দরজা সবসময় বন্ধ থাকে, সেইখানে যাওয়ার চেষ্টাও করো না। বাড়ির উত্তর দিকে কেউ যায় না, সেই দিকে গেলে কিন্তু তোমার কপালে অসীম দুঃখ আছে। উত্তর দিক মানে কি ওই দিকটা পিসিমা? কমললতার প্রশ্নে পিসিমা তার দৃষ্টি অনুসরণ করে ঘরের বড় জানলাটার দিকে তাকালেন। কমললতার এই ঘরের জানলা থেকে বাড়ির উত্তর দিকটা দেখা যাচ্ছে। পিসিমা তাড়াতাড়ি গিয়ে ঘরের উত্তর দিকের জানলা বন্ধ করে দিয়ে বললেন, এই জানলা যেন আর কেউ না খোলে, বিশেষত রাতের বেলা।
পিসিমা চলে গেলেন। কমললতা এই ঘরে বসে সেই বাড়ির বন্ধ হয়ে যাওয়া উত্তর দিকের কথাই ভাবতে লাগলেন। ওইটুকু সময়েও তিনি বুঝতে পেরেছিলেন যে এই বাড়ির উত্তর দিকটা অধিক সুন্দর, কিন্তু সেই দিকটা অযথা বন্ধ করে রাখা হয় কেন? তার বাবা মাঝে মধ্যে এই বাড়ির উত্তর দিক সম্পর্কে দু একটা কথা বলতেন ঠিকই, কিন্তু কমললতা সেগুলো কোনোদিনও মন দিয়ে শোনেননি। আজ সেই জন্যই ওর খুব আফসোস হচ্ছে। রাত বাড়ছে, কিন্তু কমললতার চোখে ঘুম নেই। নিজের বাড়িতে কম দামি খাটে মোটা গদিতে শোয়ার অভ্যেস তার। এখন বিরাট পালঙ্কে নরম গদিতে তার ঘুম আসে কি করে? এপাশ ওপাশ করতে করতেই অধৈর্য হয়ে খাটে উঠে বসলেন কমললতা। ঘরটা গুমুট হয়ে আছে। এরকম গুমুট ঘরে শোয়া তার একেবারেই অভ্যেস নেই। কমললতা মনে মনে ভাবলেন, লুকিয়ে লুকিয়ে একটা জানলা খুললে কি খুব বিপদ হবে? একটু হাওয়া খেয়েই জানলা বন্ধ করে দিলেই তো হলো, কেউ কিছু জানতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। বড় জানলাটা খুলতেই এক ঝাঁক ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে গেল। কমললতা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর চোখ খুললেন, কিন্তু তার দৃষ্টি স্থির। সামনের দৃশ্য দেখে তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। পিসিমা বলেছিলেন উত্তর দিকে কেউ যায় না। তাহলে কমললতা নিজের চোখের সামনে এটা কি দেখছেন? উত্তর দিকের একটি ঘরের জানলা এখন হাট করে খোলা। ঘরের ভিতরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু জানলার সামনে ছোট্ট একটা জ্বলন্ত প্রদীপের শিখা নড়তে দেখা যাচ্ছে। আরে, কে জ্বালালো ওখানে সেই প্রদীপ? নিজের অজান্তেই দুপা পিছিয়ে গেলেন কমললতা। সেই দিক থেকে তিনি নজর ফেরাতে পারছেন না। মনে হচ্ছে কেউ যেন তাকে সম্মোহিত করে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেই প্রদীপটা নিভে যায়। কমললতা চমকে নিজের চোখটা বন্ধ করে নিলেন। নিমেষের মধ্যে চোখ খুলে তিনি আরো একটা অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন। যে জানলাটা এতক্ষণ খোলা ছিল, হঠাৎ করে সেই জানলাটা বন্ধ হয়ে গেল। অথচ নিমেষের মধ্যেই প্রদীপ নিভিয়ে সেই জানলা বন্ধ করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাহলে কি কমললতা ভুল দেখলেন? এমন সময় উত্তরের বারান্দার দিকে চোখ গেল তার। খড়খড়ি দেওয়া বারান্দায় জ্বলন্ত প্রদীপ নিয়ে কেউ যেন হেঁটে চলেছে। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তার পায়ের নুপুরের শব্দ অস্পষ্ট হলেও কানে আসছে। কমললতা হঠাৎ মন্ত্রমুগ্ধের মতো হাতে একটা মোমবাতি নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে দুটো দালান পেরিয়ে উত্তরের দরজার সামনে এসে দাঁড়ালেন। কোনো অদৃশ্য শক্তি এত দূর যেন তাকে টেনে এনেছে। তার সামনে এখন বিরাট লোহার দরজা। দরজায় এক বিরাট স্বস্তিক চিহ্ন আঁকা এবং সেখানে এক বিরাট তালা ঝোলানো রয়েছে। দরজার সামনে 5টা নারকেল রাখা আছে। কমললতা দরজায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ যেন তার হুঁশ ফিরল। এখানে তিনি কি করছেন? তার তো এদিকে আসা বারণ। তাড়াতাড়ি তিনি ওখান থেকে চলে আসতে গিয়ে একটা কাঁসার ফুলদানিতে হোঁচট খেয়ে মাটিতে পড়লেন। অমনি তার চোখে পড়ল দেওয়ালের একদম নিচে ছোট্ট খুপড়ি মতো কিছু একটা রয়েছে। তার হাতে ধরা মোমবাতিটা ছিটকে পড়ে গেলেও তখনও নিভে যায়নি। মোমবাতিটা হাতে নিয়ে কমললতা খুপড়ির মধ্যে দেখলেন সেখানে আছে একটা চাবি। আচ্ছা, এই চাবিটা কি ওই বন্ধ তালার? এই ভেবে আবার তিনি মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালেন। চাবিটা দিয়ে তালাটা খুলে ফেললেন। দরজাটা আপনা হতেই
ক্যাচ শব্দ করে খুলে গেল। পায়ের সামনে রাখা নারকেলগুলো ডিঙিয়ে সবেমাত্র কমললতা ভিতরে প্রবেশ করতে যাবেন, ঠিক সেই সময় তার হাত ধরে কেউ নিজের কাছে টেনে নিলেন। কমললতা চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে তার মুখে হাত রাখলেন জমিদার বীর নারায়ণ সিংহ। কমললতা নিজের স্বামীকে চোখের সামনে দেখে চমকে উঠলেন। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বীর নারায়ণ সিংহের চোখে তখন সিংহের মতোই রাগ। গম্ভীর অথচ মৃদু স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? তোমায় পিসিমা বারণ করেননি এদিকে আসতে? বিশ্বাস করুন, আমি না নিজে থেকে এখানে আসিনি। কিভাবে এলাম সেটাও তো আমার মনে পড়ছে না। পিসিমা জানতে পারলে আমায় খুব বকবেন। কিছু হবে না, তুমি চাবিটা দাও। কমললতা চাবি স্বামীর হাতে দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলেন। নারকেলের সীমানা পার না করে বীর নারায়ণ দরজাটা টেনে বন্ধ করলেন। তালাটা ভালো করে লাগিয়ে বীর নারায়ণ চাবিটা আবার কুঠুরির মধ্যে রেখে স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, অতিরিক্ত কৌতূহল কি ভালো? আমার ঘুম আসছিল না বলে ওই ঘরের জানলা খুলে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম উত্তর দিকে কেউ যেন প্রদীপ নিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারপর আমার আর কিছুই মনে নেই। তুমি জানলা খুলেছিলে কেন? পিসিমা তোমায় বারণ করেননি? হ্যাঁ, করেছিলেন। তাহলে কথা শুনলে না কেন? বড়দের কথা শুনতে হয়, জানো না? আসলে খুব কোমট লাগছিল, তাই হাওয়া খেতে। ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে থেকো না, চলো তোমায় ঘরে ছেড়ে দিয়ে আসি। আমি কাউকে এই ব্যাপারে কিছু বলবো না, তুমিও বলো না। কাল রাত্রিতে আপনার মুখ দেখে ফেললাম যে, জানি না এবার কি অমঙ্গল হবে। কিচ্ছু হবে না, এখন ভোর হতে চললো, তুমি ঘরে যাও। কিছুক্ষণ পরেই বৌভাতের নিয়মের জন্য তোমার ডাক পড়বে। স্বামীর কথা মতোই তিনি ঘরে চলে গেলেন। বীর নারায়ণকে যতটা রাশভারী মনে হয়, এখন ঠিক ততটা রূঢ়ভাষী বলে মনে হলো না কমললতার। সকাল থেকে রাত অবধি বৌভাতে নানান ধরনের নিয়ম মেনে যখন ফুলশয্যার ঘরে বীর নারায়ণ প্রবেশ করলেন, তখন রাত হয়েছে গভীর। কমললতা জবুথবু হয়ে খাটের উপর বসে রয়েছেন। বীর নারায়ণ ঘরে ঢুকেই কমললতাকে গতকালের রাতের কথা জিজ্ঞাসা করলেন। কমল, তুমি বলেছিলে গতকাল রাতে বাড়ির উত্তর দিকের বারান্দায় কাউকে প্রদীপ নিয়ে হাঁটতে দেখেছ, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি নিজে ওইদিকে একজনকে প্রদীপ হাতে নিয়ে হাঁটাচলা করতে দেখেছি। বীর নারায়ণ কমললতার হাতটা চেপে ধরে বললেন, কমল, আমাদের বাড়ির সঙ্গে একটা অভিশাপ লেগে রয়েছে কমল, কিন্তু এই অভিশাপের কথা 5 কান করা বারণ রয়েছে এই পরিবারের মর্যাদার স্বার্থে। তোমায় বিয়ের পূর্বে আমাদের বিশ্বস্ত নায়েব মশাই অর্থাৎ তোমার বাবাকে আমি বলেছিলাম তোমায় কথাগুলো জানাতে। আমি জানি না তোমার বাবা তোমায় জানিয়েছেন কিনা, কিন্তু আমি তোমায় পুরো ঘটনাটা বলছি। আমার প্রথমা স্ত্রী বিনা পানিও তোমার মতো এই বাড়ির উত্তর দিকে প্রবেশ করেছিল। শুধু তাই নয়, ওই ঘরটা খুলে ওই দিকে গিয়ে কিছু একটা দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল। পরের দিন আমরা তাকে অজ্ঞান অবস্থায় উত্তর দিকের বারান্দায় খুঁজে পাই। সেদিন থেকে বিনার কথা বন্ধ হয়ে যায় এবং 7 দিন জমি মানুষে টানাটানির পর ও মারা যায়। পরে আমরা আবার ওই দিকটা পুজো করে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কাল তোমায় ওদিকে যেতে দেখে আমি আঁতকে উঠেছিলাম। বিনার মতো তোমারও কোনো ক্ষতি হোক আমি চাই না। এই বাড়িতে একটা অভিশাপ রয়েছে, যার জন্য এই বাড়ির জমিদাররা সুখে শান্তিতে সংসার করতে পারেন না। অভিশাপ লাগার পর আমার ঠাকুমা, মা এবং কাকিও অস্বাভাবিকভাবে মারা যান। কাকা নিঃসন্তান ছিলেন। কাকির মৃত্যুর পর কাকাও বেশি দিন আর বাঁচেননি। এরপর আমার প্রথমা স্ত্রীও মারা যান।
এখন আমাদের সিংহ বংশের আমি শেষ প্রদীপ। তাই এই জমিদার বংশ অক্ষুণ্ণ রাখতে আবারও বিবাহ করাটা আমার একান্ত কর্তব্য ছিল। তোমার বাবার মুখে হয়তো সবটাই শুনেছ তুমি, তবুও আমি আজ নিজের মুখে বললাম তোমায়। কিন্তু আমার বাবা আমায় বলেননি। আমরা 5 বোন, আমি সবার বড়। আমার বিয়ে না হলে বাকিদের বিয়ে কি করে হয় বলুন? তাই হয়তো আমাকে বলি দেওয়ার প্রয়োজন ছিল আমার বাবার। এরকম বলো না কমল, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি শুধু ভুলেও ওই দিকে যেও না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে অভিশাপ যদি লেগেই থাকে তাহলে সেটা বাড়ির উত্তর দিকেই শুধু লাগবে কেন? কারণ যে অভিশাপ দিয়েছিল তার আত্মাকে এই বাড়ির উত্তর দিকেই বন্দি করা হয়েছে। বিস্ফারিত দৃষ্টিতে কমললতা স্বামীর দিকে তাকিয়ে রইল। বীরনারায়ণ মাথা নিচু করে বললেন, এই বাড়ির একটা নোংরা ইতিহাস রয়েছে, যেটা বলতে আমার রুচিতে বাধে। তাই ওই প্রশ্ন তুমি করো না, আমি উত্তর দিতে পারবো না। কিন্তু আর কোনো কিন্তু নয়। কাল থেকে দোলের উৎসবের ব্যবস্থাপনার সমস্ত দায়িত্ব তোমার। আমাদের বাড়ির জাগ্রত রাধাকৃষ্ণর মন্দির সাজানো থেকে শুরু করে হোলিকা দহন অবধি পুজোর সমস্ত অনুষ্ঠানের ভার তোমার উপর দিলাম। এই গ্রামে এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা শ্রী নৃসিংহ নারায়ণ সিংহ এই পুজো শুরু করেছিলেন। বছরে এই দিন এই জমিদার বাড়িতে অগুন্তি অতিথির আনাগোনা হয়। পিসিমা তোমায় সব বুঝিয়ে দেবেন। তুমি তোমার দায়িত্ব বুঝে কাল থেকে কাজে লেগে পড়ো। শুধু মনে রেখো, এই কটা দিন তুমি একটু সাবধানে থেকো। এতদিন যতজন জমিদার গিন্নি মারা গেছেন ততজনই ঠিক এই দোলের সময় মারা গেছেন। আর কয়েকদিনের মধ্যেই দোল। রাধাকৃষ্ণের মূর্তি বসানোর জন্য উঠোনে তৈরি বেদির ওপর বাঁশ দিয়ে ছাউনি তোলার ব্যবস্থা করা হচ্ছে। নৃসিংহগড়ের জমিদার বাড়ির দোলের পুজোতে দূর দূরান্ত থেকে লোকজন আসা শুরু হবে। 2 দিন ধরে কীর্তন হবে, তাই কীর্তনীদেরও ডাকার ব্যবস্থা করা হলো। প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা করতেই ব্যস্ত কমললতা। বিয়ের পর এই তার প্রথম উৎসব। কোমর বেঁধে তাই তিনি সাংসারিক কাজেই মত্ত। এমন সময় এক দাসী এসে জানালো পিসিমা নাকি তাকে ঠাকুর ঘরে ডেকে পাঠিয়েছেন। কমললতা ঠাকুর ঘরে গিয়ে দেখলেন বীরনারায়ণের হাতে প্রসাদ দিচ্ছেন পিসিমা। তাকে ঠাকুর ঘরে আসতে দেখে পিসিমা বললেন, শান্তির জলের পাত্রটা নিয়ে সারা বাড়িতে জলটা ছিটিয়ে দাও। বাড়ির একটা কোনাও যেন বাকি না থাকে, কেবল উত্তর দিকে যাবে না। কমললতা পুরো বাড়িতে শান্তির জল ছিটিয়ে দেওয়ার পর 3 তলার বারান্দায় জলের ছিটা দিতে গেলেন। এমন সময় একটা তীব্র মহিলা কণ্ঠের আর্তনাদ তার কানে ভেসে এলো। কমললতা চমকে গেলেন। তার হাত থেকে শান্তির জলের পাত্র মাটিতে পড়ে গেল। চিৎকারটা এসেছে বাড়ির উত্তর দিক থেকে। একটা মেয়ের করুণ আর্তনাদ শুনতে পেয়ে কমললতা সেই দিকেই ছুটে গেলেন। আগের দিনের মতোই 2টো বারান্দা পেরিয়ে সেই বিশাল দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজার সামনে এখনো রয়েছে 5টা নারকেল। দরজায় কান দিয়ে তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। এমন সময় দরজার ওপাশ থেকে কেউ যেন শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। ছিটকে সরে এলেন কমললতা। তারপরে মন্ত্রমুগ্ধের মতো কমললতা তাড়াতাড়ি সেই খুপড়ি থেকে চাবি বের করে তালাটা খুলে ফেললেন। দরজাটা আপনা হতেই খুলে গেল। কমললতা নারকেলের সীমানা পেরিয়ে উত্তর দিকে প্রবেশ করলেন। এই দিকটা বেশ অন্ধকার। চারদিকে জমেছে ঝুল ও মাকড়সার জাল। একদল বাদুড় কড়িবর্গা থেকে ঝুলে রয়েছে। কিছু দূর এগিয়ে
কমললতা একটা বারান্দা দেখতে পেলেন। তার পাশেই রয়েছে 2-3টে বিশাল বড় বড় ঘর। কমল, কমল! জমিদার বাবুর কণ্ঠস্বরে কমললতার হুঁশ ফিরল। তাড়াতাড়ি উত্তর দিকের দরজার সামনে এসে কমললতা দেখলেন দরজার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে তার স্বামী ও পিসিমা। কমললতা তাড়াতাড়ি বেরিয়ে এসে স্বামীর কাছে গিয়ে বললেন, ওইখানে কারোর চিৎকারের আওয়াজ পেলাম, তাই। চুপ করো তুমি! নিজের যে কত বড় ক্ষতি করলে সেটা কি তুমি জানো? কমললতা কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার স্বামীর নাক থেকে রক্ত বেরোচ্ছে। এ কি, আপনার নাক থেকে রক্ত বের হচ্ছে কেন? এই বিষয়টা এতক্ষণ খেয়াল করেননি জমিদার মশাই। তিনি নাকে হাত দিয়ে দেখলেন সত্যিই তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। পিসিমা তখন রুদ্রমূর্তি ধারণ করলেন। অপয়া, অলক্ষণে মেয়ে, এসেই আমার ভাইপোর প্রাণ খেতে বসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, ডাইনি কোথাকার! বীরনারায়ণের মাথা ঘুরছিল। ওই অবস্থাতেও তিনি বললেন, পিসিমা, পিসিমা এরকম করো না, ওর কোনো দোষ নেই, তুমি আমাকে ঘরে নিয়ে চলো। কমললতা স্বামীকে ঘরে নিয়ে গেলেন। শুরু হলো তার পরিচর্যা। সকাল অবধি বীরনারায়ণ সুস্থ ছিলেন, কিন্তু কমললতার উত্তর দিকে প্রবেশের পরই তার এরকম অসুস্থতা শুরু হলো। সারাদিনে 5 জন কবিরাজ এলেন আর গেলেন, কিন্তু জমিদার বাবুর অবস্থার গতি খারাপের দিকে গেল। পিসিমা ও পিসেমশাই কমললতাকে হয়তো ঘাড় ধরে বের করে দিতেন, কিন্তু জমিদার বীরনারায়ণ সেই কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু পিসিমা জমিদার বাবুর কাছে তার স্ত্রীকে থাকার অনুমতি দিলেন না। তিনি নিজেই ভাইপোর দেখাশোনা করতে শুরু করলেন। কমললতা মনের দুঃখে অন্য ঘরে গিয়ে বসে রইলেন। রাতে একবার স্বামীর ঘরের কাছে গিয়েও তার দেখা না পেয়ে মন খুব খারাপ ছিল কমললতার। খাটে শুয়ে বালিশে মুখ চেপে কাঁদছিলেন তিনি। এমন সময় ফিসফিস শব্দে তার চটক ভাঙল। খুব মন দিয়ে শব্দটা শুনছিলেন কমললতা। ফিসফিস করে কেউ এক নাগাড়ে অস্পষ্ট কিছু শব্দ উচ্চারণ করে চলেছে। কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ? কানের কাছে, অথচ চোখের সামনে নয়। এমন কোন জায়গা হতে পারে? ব্যাপারটা বুঝতে পেরে এক লাফে খাট থেকে নিচে নেমে এলেন কমললতা। তিনি ঘরের বাইরে বেরোতে গেলেন, কিন্তু নিজে থেকেই ঘরের দরজাটা তার মুখের ওপর তড়াম করে বন্ধ হয়ে গেল। কমললতা দরজায় ধাক্কা মেরে কাউকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে সামান্য স্বরও বেরল না তার। ফিসফিসানি কণ্ঠস্বর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চাঁদের আলো ঘরের মেঝেতে এসে পড়েছে। সেই আলোয় স্পষ্ট দেখা গেল কেউ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে তার খাটের তলা থেকে। কমললতার সারা শরীরে কেউ যেন বরফ গলা জল ঢেলে দিল। খাটের তলা থেকে কুণ্ডলি পাকানো একটা মহিলার দেহ বাইরে বেরিয়ে এসে উঠে দাঁড়ালো কমললতার সামনে। কমললতার হাত পা কেউ যেন অদৃশ্য দড়ির মাধ্যমে বেঁধে রেখেছে। নিজের জায়গা থেকে সামান্য নড়তে পারলেন না তিনি। ছায়ামূর্তি এখন কমললতার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। ঘরের বাতাস তখন ভারী হয়ে এসেছে। মাংস পচা গন্ধ বেরোচ্ছে পুরো ঘরে। ছায়ামূর্তিটি আস্তে আস্তে কমললতার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওদের মতো তুইও বাঁচবি না, তোকেও আমি শেষ করে দেব। এই বাড়ির কোনো জমিদারকে আমি সংসার করতে দেব না।
তোদের সামনে তাদের বিয়ে করা বউকে আমি শেষ করে দেব। কথাটা শেষ করেই ছায়া মূর্তিটি গলা টিপে ধরল কমললতার। তিনি ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পাশবিক শক্তি সম্পন্ন ছায়া মূর্তির হস্তবন্ধন থেকে তিনি নিজের গলা ছাড়িয়ে নিতে পারলেন না। ক্রমে চোখের সামনে তিনি অন্ধকার দেখলেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। গিন্নিমা, ও গিন্নিমা, দরজা খুলুন। শুনছেন? জমিদার বাবু আপনাকে ডাকছেন। গিন্নিমা, ও গিন্নিমা। বাড়ির একজন পরিচারিকার অস্ফুট কণ্ঠস্বরে জ্ঞান ফিরল কমললতার। এতক্ষণ তিনি মাটিতে পড়েছিলেন। মাথা ধরে উঠে বসার সময় তার গতকাল রাতের বিভীষিকার কথা মনে পড়ল। তবুও কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজা খুললেন। সামনে দাঁড়ানো মেয়েটি বলে উঠল, গিন্নিমা, আপনাকে জমিদার বাবু অনেকক্ষণ ধরে ডাকছেন। আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন। শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে সেই অবস্থায় কমললতা ছুটে গেলেন স্বামীর ঘরে। গতকাল থেকে পিসিমা তাকে স্বামীর ঘরে প্রবেশ করতে দেননি। আজ তিনি স্বামীকে পালঙ্কে উঠে বসতে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। বীরনারায়ণ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন অনেকটা সুস্থ বোধ করছি, তুমি চিন্তা করো না। আমার জন্য এইসব হলো, আমি দায়ী। তুমি আমার কথা শোনো আগে। পিসিমা মন্দিরে গেছেন, তাই তোমায় ডেকে পাঠালাম। আজ অবধি ওই বাড়ির উত্তর দিকের অভিশাপের কোনো প্রভাব জমিদারদের ওপর পড়েনি। অভিশাপের প্রভাব পড়ে এসেছে জমিদার গিন্নিদের ওপর। আমার ঠাকুমা, আমার মা, কাকিমা, বীণা প্রত্যেকেই জমিদার গিন্নি ছিলেন। কোনো না কোনো দিন তারাও তোমার মতোই অদৃশ্য কোনো শক্তির টানে ওই দিকে চলে গিয়েছিলেন এবং তার কিছুদিনের মধ্যেই তারা মারা যান। সুতরাং এবারে তোমারও ক্ষতি হতে পারে। আমি তোমার বাবাকে তাই ডেকে পাঠিয়েছি। তুমি এই মুহূর্তে বাবার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাও। আপনি জমিদার হতেই পারেন, কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু আপনার অর্ধাঙ্গিনী। আপনি আমার উপর আপনার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমায় ডেকেছিলেন জমিদার বাবু? দরজার কাছ থেকে প্রশ্ন ভেসে এলো। কমললতার বাবা নায়েব বিনয় মজুমদার এসেছেন। আসুন নায়েব মশাই, যে কারণে আপনাকে ডেকে পাঠালাম আপনার মেয়ে তো সেই কারণটাই নাকচ করে দিল। আপনি এখন একটু বিশ্রাম নিন। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু অন্য ঘরে চলো তো। বিনয়বাবু মেয়ের পিছনে পিছনে অন্য একটা ঘরে প্রবেশ করলেন। কমললতা জিজ্ঞাসা করলেন, তুমি এই বাড়ির অভিশাপ সম্পর্কে কি জানো বাবা? এই বিষয়টা আমারও জানার প্রয়োজন। তুমি কিন্তু আমায় এই বিষয়ে কিছু বলনি। আমি সেইভাবে তো কিছুই জানি না, শুধু জানি এই বাড়ির উত্তর দিকে কেউ যেতে চায় না আর কি। বাজে কথা বলো না বাবা। আমার ঠাকুরদাও এই বাড়িতে নায়েবগিরি করে গেছেন, আর তুমিও এই বাড়ির বর্তমান নায়েব। তোমরা এত পুরনো সদস্য হয়ে এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু জানো না, এটা কিভাবে বিশ্বাস করব? আমার থেকে কিছু লুকিও না বাবা। দয়া করে আমাকে সত্যিটা বলো, তাহলে হয়তো আমি তোমাদের জামাইকে বাঁচাতে পারবো। নায়েব মশাই ঘরের একটা চেয়ারে বসে পড়লেন। মাথা নিচু করে বলতে শুরু করলেন, দর্পনারায়ণ অর্থাৎ জমিদার বাবুর ঠাকুরদা ভালো লোক ছিলেন না। প্রজাদের উপর অকথ্য অন্যায় অত্যাচার থেকে শুরু করে মেয়ে মানুষ নিয়ে নোংরামি কিছুই তিনি বাদ দেননি। এই বিশেষ কাজের জন্য তিনি এই বাড়ির উত্তর দিকে ওই মহলটি তৈরি করেছিলেন। সেখানে তিনি তার নিত্য নতুন রক্ষিতাদের রাখতেন আর কি। একদিকে তার উদ্ধত জীবনযাপনের আনন্দ যেমন ছিল, তেমনি আবার
অন্যদিকে নিত্য নতুন মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য তার শরীরে মারাত্মক কিছু ব্যাধির সৃষ্টিও হয়েছিল, যার ফলে তাকে কোনো বৈদ্য বা কবিরাজ তাকে কোনোদিনও সুস্থ করতে পারলেন না। এমন সময় নৃসিংহগড়ে এক কাপালিকের আগমন হলো। তার অসীম ক্ষমতার কথা শুনে জমিদার তাকে ডেকে পাঠান। পুরো ঘটনা শোনার পর কাপালিক একটা উপায় বাতলেও দিলেন। পরপর 3 বছর 3 জন নারীর সঙ্গে ফাল্গুনী পূর্ণিমা রাতে শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করে তাদের যদি শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া হয় তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। দর্পনারায়ণ নিজেকে বাঁচানোর জন্য তান্ত্রিকের বলা পন্থাই অবলম্বন করলেন। প্রথম বছর তিনি কাশীর এক নাম করা বাইজির সঙ্গে এই বাড়িতেই রইলেন। মাসে মাসে সেই বাইজি মোটা টাকাও নিতেন, কিন্তু বাইজি নিজের এই ভয়ানক পরিণতির কথা চিন্তাও করতে পারেননি। কাপালিকের কথা মতো ফাল্গুনী পূর্ণিমা রাতে একটি যজ্ঞের ব্যবস্থাও করলেন জমিদার। তারপর সেই বাইজির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর তাকে ভুলিয়ে যজ্ঞের স্থানে নিয়ে এসে শয়তানের সামনে তার বলি দিলেন। 2য় বছর তিনি একজন অনাথ চালচুলোহীন মেয়েকে সেই বাড়িতে বসলেন। বললেন 1 বছরের মধ্যে তাকে বিয়ে করবেন। জমিদারের বউ হওয়ার লোভে সেই মেয়েটিও 1 বছর জমিদারের সঙ্গে উত্তর মহলেই থেকে যায়। কিন্তু সেই বছরও ফাল্গুনী পূর্ণিমা রাতে তাকে শয়তানের উদ্দেশ্যেও বলি দেওয়া হয়। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু অন্তিম বছরেই ঘটে গেল এক অঘটন। মিথিলা নামের একটি সাধারণ মেয়েকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে তিনি এই বাড়িতে তুলে এনেছিলেন। এই মেয়েটি কিন্তু কোনো টাকা পয়সা বা জমিদারির বউ হওয়ার লোভে এখানে আসেনি, বরং জমিদার দর্পনারায়ণকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করেছিল সে। কিন্তু দর্পনারায়ণের পাথুরে মন গলল না। সেই অবধি এই মেয়েটাকেও শয়তানের উদ্দেশ্যে বলি দিতে নিয়ে গেল। মেয়েটি যখন বুঝতে পারল তার ভালোবাসার মানুষ প্রতারক, বিশ্বাসঘাতক, তখন প্রবল রাগে এবং হতাশায় প্রতিশোধের আগুন জ্বলে উঠল মেয়েটির মনে। বলির 1 মুহূর্ত আগে সে বলে উঠল, এই বাড়ির কোনো জমিদারকে আমি সুখে শান্তিতে সংসার করতে দেব না। জমিদারদের চোখের সামনে ওদের সুখের সংসার আমি নষ্ট করব। আমার অতৃপ্ত আত্মা সারা জীবন এই মহলে রয়ে যাবে। এই ঘটনার কিছুদিন পর জমিদার গিন্নির ঘাড় মটকানো মৃতদেহ উত্তর মহল থেকেই উদ্ধার হলো। তার মৃতদেহ দেখে বোঝা যাচ্ছিল এই কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। জমিদারবাবু ভয় পেয়ে নিজের গুরুদেবকে ডেকে আনলেন। তিনি মিথিলার অতৃপ্ত আত্মাকে উত্তর দিকের মহলে বন্দিও করে দিলেন। কিন্তু বিপদ তাতেও কাটল না। পরপর যারাই জমিদার হয়েছেন তাদের স্ত্রী একবার না একবার উত্তর দিকের মহলে গেছেন, এবং কিছুদিন পরই এই দোলযাত্রার সময় তাদের মৃত্যু হয়েছে। তাই দর্পনারায়ণ অর্থাৎ তোর শ্বশুরমশাই এই বাড়িতে দোলের দিন রাধাকৃষ্ণের পুজো শুরু করলেন। তিনি মনে করলেন শুভ শক্তির আগমনে অশুভ শক্তির বিদায় হবে। তাই প্রত্যেক বছর দোলের আগের দিন হোলিকা দহনের সময় ওই ঘরের সামনে পুজো করে 5টা পবিত্র নারকেল দিয়ে একটা সীমানা তৈরি করা হয়। এইবারে জমিদার গিন্নিদের সেই নারকেলের সীমানা পার না করারও কথাও বলা হয়। কিন্তু কোন টানে যে জমিদার গিন্নিরা সেই সীমানা পার করেন তার কোনো হদিশ মেলে না। বাবার মুখে এই ঘটনা শুনে কমললতা বললেন, হে ঈশ্বর, এত বড় ঘটনা আর তুমি আমাকে জানাওনি বাবা। এখন আমি এমন সময় হঠাৎ প্রাণ ফাটা চিৎকার ভেসে এলো জমিদার বাবুর ঘর থেকে। কমললতা ও নায়েব মশাই জমিদার বাবুর ঘরে প্রবেশ করে দেখলেন বীরনারায়ণ রক্তবমি করছেন। পিসিমা কাঁদতে কাঁদতে বীরনারায়ণের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন।
পিসিমা কমললতা ও নায়েব মশাইকে একসাথে দেখে বললেন, এই যে নায়েব মশাই, কি দরকার ছিল আপনার মেয়ের ওই উত্তর দিকের মহলে যাওয়ার? ওর জন্যই তো এই বিপদ হলো। বীর নারায়ণের যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের আমি রাস্তায় বসিয়ে রেখে দেব। বীর নারায়ণ চেয়েও কথা বলতে পারলেন না, মাথা ঘুরে খাটে শুয়ে পড়লেন তিনি। কবিরাজ এলো, বৈদ্য এলো, চিকিৎসা শুরু হলো, কিন্তু বীর নারায়ণের অবস্থার কোনো উন্নতি হলো না। কমললতা নায়েব মশাইয়ের কাছে গিয়ে বললেন, বাবা, তুমি এই বাড়ির গুরুদেবের আশ্রম চেনো, যিনি এই উত্তর দিকের মহল বন্ধ করেছিলেন? তা চিনি, কিন্তু তিনি তো আর বেঁচে নেই, এখন তার ভাই আছেন শুধু। তাহলে আমাকে এখনই সেখানে নিয়ে চলো। কমললতা পালকি করে বেরিয়ে পড়লেন। নৃসিংহগড় থেকে খানিকটা দূরে একটি জঙ্গল পেরিয়ে তাঁরা আশ্রমে যখন পৌঁছলেন তখন সন্ধে হয়ে এসেছে। গুরুদেবের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা খুলে বললেন কমললতা। সব শুনে গুরুদেব বললেন, ওই বাড়ির এই অভিশাপের কথা আমিও বাবা দাদার মুখে শুনেছি। বহু বছর আগে জমিদার দর্পনারায়ণবাবুর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার দাদা ওখানে গিয়ে উত্তর মহল বন্ধ করেছিলেন। তোমার কথা শুনে আমি একটা কথা বুঝতে পারছি, ওই আত্মা জমিদার গিন্নিদের নিজের দিকে টেনে নিয়ে যায় এবং তাদের হত্যা করে। যেমন আমি তোমায় দেখে বুঝতে পারছি যে তোমার মৃত্যু আসন্ন। মা, আমার মেয়ের কি বাঁচার কোনো উপায় নেই গুরুদেব? বলেন দেখিনি গুরুদেব। আছে, কিন্তু কঠিন উপায়। মা, তুমি কঠিন উপায় অবলম্বন করতে পারবে তো? পারবো। আমি আমার সংসার স্বামী বাঁচাতে সব কিছু করতে পারবো। বেশ, তোমায় একটা কবচ দিচ্ছি। সেই কবচ ধারণ করলে আত্মা তোমার সামনে এসে ভয় দেখালেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আগামীকাল হোলিকা দহনের রাত আমি সমস্ত রকম জিনিসপত্র নিয়ে কাল রাতেই ওই বাড়িতে পৌঁছব। কথা দিতে পারছি না মা, তবুও চেষ্টা করব ওই আত্মাকে বন্দি করার। এমনিতেই ওই আত্মা বন্দি করা খুব সহজ কাজ নয়, কারণ যতবার ওই আত্মাকে বন্দি করা হয়েছে ততবারই ওই আত্মা বন্দি হওয়ার আগেই জমিদার গিন্নিকে হত্যা করেছে। সুতরাং সে তার কার্যসিদ্ধি করে তবেই উত্তর মহলে নিজে থেকে প্রবেশ করেছে। তার মানে সে কি তাহলে নিজেই উত্তর মহলে বন্দি থাকতে চাইছে? হ্যাঁ, কারণ তার দেওয়া এই অভিশাপ রক্ষা করতে হলে তাকে সেই বাড়ির মধ্যেই থাকতে হবে। তাহলে বুঝতেই পারছো, সেই আত্মা এখনো যখন তোমায় হত্যা করতে পারেনি, সুতরাং তাকে বন্দি করতে হলে আমাকে এবারে অনেক কাঠ খড় পোড়াতে হবে। কমললতা বাড়িতে ফিরে এলেন। বীর নারায়ণ তখন অঘোরে ঘুমোচ্ছেন। পিসিমা তার পায়ের কাছে বসে কাঁদছেন। কমললতাকে দেখে পিসিমা ভস্য করে দেওয়ার মতো বড় বড় চোখ করে তার দিকে তাকালেন। কমললতা নিজের ঘরে চলে এলেন। আজ অনেকটা ক্লান্ত বোধ হল তার। ঘুম তার চোখ জুড়ে এলো। বালিশে মাথা দিতেই তিনি ঘুমিয়ে পড়লেন। আয় আয় কমল, আমার কাছে আয়। আয় কমল, আমার কাছে আয়। আয় আয় কমল, আমার কাছে আয়। এক নাগাড়ে এই কথাটা কানে ভেসে এলো কমললতার। ঘুম চোখটা জোর করে খুললেন তিনি। ঘরের বাইরের লম্বা বারান্দায় হঠাৎ কারোর হেঁটে চলে বেড়ানোর শব্দ হলো।
খাট থেকে নেমে কমললতা পা টিপে টিপে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। অন্ধকার বারান্দায় কারো শরীরই কোনো অস্তিত্ব নেই। নিস্তব্ধ বারান্দায় তখন শুধুই ঝিঝি পোকারা একত্রিত হয়ে ডেকে চলেছে। এমন সময় নিজের ঘর থেকে কমললতা একটা শব্দ শুনতে পেলেন, কান্নার শব্দ। গায়ে কাঁটা দিয়ে উঠল কমললতার। তিনি কাঁপতে কাঁপতে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে প্রবেশ করতেই তার দৃষ্টি প্রথমেই গেল নিজের খাটের উপর। তারই খাটের উপর বসে রয়েছে একজন নারী। তার মাথাটা অর্ধেক কাটা অবস্থায় ঝুলে রয়েছে। কমললতা কিছু বুঝে ওঠার আগেই ভয়ানক মূর্তিটা এক লাফে খাট থেকে নেমে সরীসৃপ প্রাণীর মতো বুকের উপর ভর দিয়ে হামাগুড়ি কেটে কমললতার সামনে এসে ওর গলা টিপে ধরতে গেল। কিন্তু কমললতাকে ছোঁয়া মাত্রই গুরুদেবের দেওয়া কবচের জোরে ছায়ামূর্তিটি তীব্র পৈশাচিক স্বরে চিৎকার করে নিমেষের মধ্যে উধাও হলো। কমললতা কান চেপে খাটের কোণে ঢুকে বসে রইল। সারা রাত সেই আত্মা ঘরের মধ্যে অদৃশ্য অবস্থায় চিৎকার করে দাপিয়ে বেড়ালো, কিন্তু সরাসরি কমললতার কোনো ক্ষতি করতে পারল না। বৌমা, কি হচ্ছেটা কি? আর কতক্ষণ ঘুমোবে? ওঠো ওঠো। ধর্মর করে উঠে বসলেন কমললতা। সকালের আলো তার মুখে এসে পড়ল। সামনে দাঁড়িয়ে আছেন পিসিমা। গুরুদেব এসেছেন, তোমায় ডেকে পাঠিয়েছেন, তাড়াতাড়ি এসো। পিসিমার পিছন পিছন কমললতা সেই দিকে গিয়ে দেখলেন গুরুদেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন উত্তর দিকে মহলের মূল দরজার সামনে। কমললতা গুরুদেবের পিছনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন গুরুদেব? আজ রাতে হোলিকা দহনের সময় কখন? সন্ধে 7টা। এই বাড়ির বাগানেই সমস্তটা ব্যবস্থা করা হচ্ছে। হোলিকা দহনের সময় তুমি এই উত্তর মহলের সামনে যজ্ঞে বসবে। তখন আমি তোমাকে যেভাবে যা যা করতে বলবো তাই তাই করবে। যজ্ঞে যেন কোনো রকম ভুল না হয়। হ্যাঁ গুরুদেব, আপনি যেমন বলবেন তেমনটাই করব। ও আরও একটা কথা মা, আসার সময় তোমার স্বামীকে দেখে এলাম। ওর অবস্থা বেজায় খারাপ, কিন্তু তার উপর এই আত্মার কোনো প্রভাব পড়েনি। আত্মার লক্ষ্য শুধু তোমাকে হত্যা করা। তোমার স্বামীর হয়তো অন্য কোনো ব্যারাম হয়েছে, তাকে তুমি ভালো বৈদ্য দেখানোর ব্যবস্থা করো, কেমন? বেশ গুরুদেব, তাই হবে। আপনি শুধু আমার সংসারটা বাঁচিয়ে দিন। সন্ধেবেলায় যজ্ঞকুণ্ড সাজিয়ে রক্তবস্ত্র ধারণ করে গুরুদেব মন্ত্র পাঠ করছেন। গুরুদেবের সামনের আসনে বসে রয়েছেন কমললতা। গুরুদেব মন্ত্র পাঠ করছেন এবং কমললতা যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন। যজ্ঞে বসার আগেই গুরুদেব কমললতাকে তার করণীয় কাজগুলি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন। এই বাড়ির প্রত্যেক জমিদার গিন্নি হোলিকা দহনের দিনে মারা গেছেন, সুতরাং কমললতারও হয়তো আজই শেষ দিন। মনে মনে ভয় পেলেও দাঁতে দাঁত চেপে সেই ভয় গিলে নিচ্ছেন কমললতা। মন্ত্রপাঠ শেষ করে গুরুদেব তাকে ইশারা করলেন। কমললতা নিজের হাত থেকে গুরুদেবের দেওয়া রক্ষা কবচ খুলে গুরুদেবের হাতে দিলেন। তারপর
আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গুরুদেবকে প্রণাম করে উত্তর মহলের ভিতরে প্রবেশ করলেন। অন্ধকার বারান্দায় ঢুকতেই তার মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে গেল। কমললতা থামলেন না। অন্যদিকে কমললতা খুব দূর থেকে একটা মৃদু ডাক শুনতে পেলেন। হাত মুঠো করে সেই শব্দ অনুসরণ করে উত্তর দিকের একটি ঘরে প্রবেশ করলেন কমললতা। হঠাৎ একটি গুনগুনানি স্বর তাঁর কানে ভেসে এলো। মিষ্টি গলায় কেউ খুব সুন্দর একটা সুর ভাঁজছে। কমললতা অস্ফুট স্বরে বলে উঠলেন, মিথিলা, তুমি এসেছো? এই কথাটা বলা মাত্রই ঘরের মধ্যে একটা কাঁচের আয়না নিজে থেকেই চুরমার হয়ে ভেঙে গেল। সেখান থেকে একটা ভাঙা কাঁচ উড়ে এসে কমললতার গাল ছুঁয়ে বেরিয়ে গেল। কমললতা ছিটকে মাটিতে পড়লেন। এমন সময় বারান্দা থেকে ভেসে এলো নূপুরের শব্দ। আস্তে আস্তে ঘরে একটি ছায়া মূর্তি প্রবেশ করল। এতদিন তার মুখ স্পষ্ট দেখা যায়নি, কিন্তু ঘরে আসা জ্যোৎস্না মাখা চাঁদের আলোয় সেই মুখ স্পষ্ট দেখতে পেলেন কমললতা। একজন 20 থেকে 22 বছরের যুবতী। তার গলায় জমাট বাঁধা রক্তের দাগ। গলাটা একদিকে সামান্য হেলে রয়েছে। মুখে কোনো হাসি নেই, চোখে নেই কোনো মনির চিহ্ন। বিভৎস গলায় সে বলে উঠল, আজ তোর শেষ দিন। এই দিনেই দর্পনারায়ণ আমায় বলি দিয়েছিল। জমিদাররা ভালোবাসার অর্থ বোঝে না। আমার সঙ্গে সংসার করার কথা দিয়ে আমাকে হত্যা করা হয়েছিল। আমিও ঠিক এই জন্য জমিদারদের সাজানো সংসার ধ্বংস করে দেব। তাদের সামনে তাদের আদরের স্ত্রীদের হত্যা করে। বলেই চিৎকার করে সে এগিয়ে এলো কমললতার দিকে। কমললতা তখন মুঠো ভর্তি করা মন্ত্রপুত মাটি ছুঁড়ে মারলেন সেই পৈশাচিক মূর্তির দিকে। তারপর আর পিছনে ফিরে না তাকিয়ে এক ছুটে কমললতা বারান্দা পার করে উত্তরের দরজার কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে গেলেন। গুরুদেব তাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। গুরুদেব বললেন, কি হলো মা? বেরিয়ে এসো তাড়াতাড়ি। এখন সেই অতৃপ্ত আত্মা ওইদিকে রয়েছে। এটাই উপযুক্ত সময়। তুমি বেরিয়ে আসলেই আমি দরজাটা টেনে দিয়ে ওই আত্মাকে বন্দি করব। কমললতা বেরোতে পারলেন না, কারণ দরজা থেকে বেরোনোর মুখে দেওয়ালের ওপর টিকটিকির মতো সেঁটে থাকা সেই নারী মূর্তিকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কমললতার দিকে তাকিয়ে মূর্তিটি খিলখিল করে হেসে উঠল। সাথে সাথে ঝাঁপ দিয়ে সেই মূর্তি কমললতার গায়ের ওপর পড়ে চুলের মুঠি ধরে মাথাটা আস্তে আস্তে বেঁকিয়ে দিচ্ছিল। হাজার চেষ্টা করেও কমললতা নিজেকে মুক্ত করতে পারছে না। এমন সময় গুরুদেব মন্ত্রপাঠ করতে করতে হাতে ধরে থাকা কবচটা কমললতার দিকে ছুঁড়ে দিলেন। কবচটা নিতেই ভয়ানক সেই মূর্তি তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। ফের তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারল না, আর কমললতা দরজা পার করে বাইরে চলে এলো। গুরুদেব সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মন্ত্রপুত 5টা নারকেল দিয়ে সীমানা তৈরি করে মন্ত্রপাঠ করতে থাকলেন। বন্ধ দরজার ওপার থেকে ভেসে আসছে চিৎকার, ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, জমিদারদের আমি সর্বনাশ করবই। কাউকে সংসার করতে দেব না, কাউকে না। বাগানে হোলিকা দহন সবে সবে শেষ হয়েছে। বীরনারায়ণ পিসিমাকে বললেন,
ওদের কোনো খবর পাচ্ছি না যে। কমল ঠিক আছে তো? একদম ঠিক আছে। আপনাদের ওই বৌমাটি ভারী সাহসী, ওর জন্যই আজ আবার আত্মাকে বন্দি করা গেছে। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, এই বাড়িতে কখনোই ওই উত্তর দিকের দরজা খোলা যাবে না, তাহলে কিন্তু ওই অতৃপ্ত আত্মার কোপ জমিদার বংশের উপর পড়বে। আমি যথাশীঘ্র এই বাড়ি ত্যাগ করব গুরুদেব। আমি আর আমার স্ত্রীকে এই বিপদে ফেলতে পারবো না। আনন্দিত হয়ে সবাইকে মিষ্টি বিতরণ করলেন পিসেমশাই। বীরনারায়ণ একটা মিষ্টি তুলে খেতে গেলেই পিসিমা তাকে আটকে দিয়ে বললেন, কি করছো কি বীর? তোমার এখন এই সব খাওয়া ঠিক না। আমি তোমার জন্য পায়েস বানিয়েছি, তুমি শুধু সেটাই খাও। দাসীর হাত থেকে পায়েস নিয়ে সেটা পিসিমা খাইয়ে দিতে গেলেন বীরনারায়ণকে, কিন্তু কমললতা পিসিমাকে আটকে দিয়ে বললেন, দাঁড়ান, আমার কিছু বলার আছে। আপনারা সবাই আমাকে বলেছিলেন আমার জন্যই আমার স্বামী অসুস্থ হয়েছে, কিন্তু আমি ওই আত্মার খপ্পরে পড়ে অনেক কিছু জানতে পেরেছি। ওই আত্মার একমাত্র উদ্দেশ্য ছিল এই বাড়ির জমিদার গিন্নিদের হত্যা করা, যাতে এই বাড়ির জমিদাররা কখনো সুখে শান্তিতে সংসার না করতে পারেন। কিন্তু ব্যাপারটা এখানেই ঘুরে যায়। আমি উত্তর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন, কিন্তু এটা তো কথা ছিল না। পিসিমার কথায় আমিও নিজেকেই অপরাধী বোধ করতে লাগলাম, কিন্তু গুরুদেবও আমায় স্বয়ং বলেছেন যে জমিদার মশাইয়ের উপরে আত্মার কোনো প্রভাব পড়েনি, তাহলে ওনার অসুস্থতার কারণটা কি? কি আজে বাজে বকছো তুমি? তোমার সাহস তো কম নয়। কাল রাত্রির পরে যখন আমি মন্দিরে গেলাম শান্তির জল নিতে, তখন আপনি আপনার ভাইপোকে প্রসাদ দিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই ওনার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। এমনকি গতকাল আমি যখন জমিদার মশাইয়ের সঙ্গেই ছিলাম, তখন উনি সুস্থ ছিলেন। আমি চোখের আড়াল হতেই উনি আবার অসুস্থ হয়ে পড়লেন। পিসিমা, কালকেও তো আপনি মন্দিরে গিয়েছিলেন, তার মানে কালকেও কি প্রসাদ খাওয়ানোর বাহানায় ওকে বিষটা দিয়েছিলেন? আমি নিশ্চিত আজও এই পায়েসের বাটিতে বিষ মেশানো আছে। যদি এতে বিষ না থাকে তাহলে আপনি বা পিসেমশাই এটা খেয়ে প্রমাণ করে দিন। নিন, খান দেখি, খান বলছি। পিসিমা হাত থেকে বাটিটা ফেলে দিয়ে চিৎকার করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এই সব। মারতে চেয়েছি আমি বীরকে। বীরের বাবা, আমার নিজের দাদা, ইচ্ছাকৃত আমায় গরিব বাড়িতে বিয়ে দিয়েছিলেন। তারপর আমি এখানে ফিরে আসতে দিনের পর দিন দাদা আমার স্বামীকে অকর্মণ্য বলে অপমান করতেন। বৌদি আমায় বাজা বলে অপয়া বলতেন। দাদা বৌদি মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি আমাদের হাতে চলে আসে। আমরা ভেবেছিলাম সারা জীবন এই সম্পত্তি আমাদেরই অধীনে থাকবে, কিন্তু বীর বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত সম্পত্তি এবং জমিদারির দায় দায়িত্ব আমার স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে নিল। আমাদের তখন সামান্য চাহিদা মেটানোর জন্য ওর কাছে হাত পাততে হতো। কিন্তু কেন? আমি তো এই বাড়িরই মেয়ে, তাহলে আমি আমার যোগ্য অধিকার কেন পাবো না? আমি আর আমার স্বামী মিলে পরিকল্পনা করলাম। বীরের দ্বিতীয় বিবাহের পর যখন ওই আত্মা বীরের স্ত্রীকে হত্যা করবে, তখন আমরাও বীরের খাবারে বিষ মিশিয়ে ওকে হত্যা করব, যাতে সকলের মনে হয় বীরও এই বাড়ির অভিশাপের বশবর্তী হয়ে মারা গেছে। কিন্তু তারপর কমললতা যখন উত্তর দিকে গেল, তখন আমরা ভাবলাম ওর এই ভুল পদক্ষেপকে কাজে লাগিয়ে আমরা বীরের অসুস্থতার ভার ওর ওপর চাপিয়ে দিতে পারবো, যাতে সবাই ভাবে ওর স্ত্রীর অন্যায়ের ফলে ও মারা গেছে। কিন্তু আমি যা করেছি বেশ করেছি। এমনি এমনি আমরা সম্পত্তি পেতাম না, তাই ঘুরিয়ে সম্পত্তি আদায় করতে চেয়েছি। বেশ করেছি, আমি বেশ করেছি। বীরনারায়ণ ও কমললতা পিসিমার এই কথা শুনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। রক্তের সম্পর্কের মানুষ নিজের লোকের প্রতি
মনে এতটা বিষ পোষণ করতে পারে তা জমিদার বীর নারায়ণ ভাবতেও পারেননি। গল্প শেষ করে অবনীতা চুপ করলেন। প্রশান্ত উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, তারপর কি হলো? তারপর আবার কি হবে? লোক মুখে যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের বললাম। জমিদার যদি নিজের পিসিকে কোনো শাস্তি দিয়েও থাকেন, সেটা তো আর গ্রামের লোকের সামনে দেবেন না। তবে ভৌতিক উপদ্রবে পাল্লায় সম্ভবত আর তাকে পড়তে হয়নি, কারণ বীর নারায়ণ এই জমিদার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন সেই সব জানি না, তবে তখন থেকে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জীবনে ওই বাড়ির কোনো সদস্যকে ওই বাড়ির ত্রিসীমানাও আর মারাতে দেখিনি। মহুয়া দেবীর উলবনা অনেকটাই শেষ। তিনি বললেন, রাত 3টে বাজে, কাল পুজো আছে, এবারে যাও, সবাই ঘুমিয়ে পড়ো। পরের দিন অবনীবাবুর বাড়িতে রাধাকৃষ্ণের পুজোর পর প্রাণ ভরে দোল খেলে জমিয়ে খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা 3 বন্ধু মিলে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। কিন্তু মাঝে একবার নৃসিংহগড়ের জমিদার বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। প্রশান্ত এই বাড়িটা আজ প্রথম দেখছে। বাড়িটা দেখে সত্যি কিন্তু গা ছমছম করে বল। রাধিকা এক দৃষ্টে বাড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাড়ির উত্তর দিক মানে কোন দিকটা রে? প্রশান্ত বাঁদিকের একটা কোণে আঙুল দিয়ে দেখালো। সেই দিকের মহল প্রায় ভেঙে পড়েছে। 2-4টে ইটের পিলার ছাড়া সেদিকে আর কিছুই নেই। আচ্ছা ধর, এই গল্পটা যদি সত্যি হয়, তাহলে এই বাড়ির উত্তর দিকটা তো এখন ভেঙে গেছে। তার মানে ওই মেয়েটির আত্মাও হয়তো এখানেই মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। হয়তো সেই জমিদারের আশায় এখনো তার আত্মা মুক্তি পায়নি। ওটা কি রে? এতক্ষণে একটা কথা বলল সমীর। কোনটা? ওই দেখ, উত্তর দিকেই। সেই দিকে তাকিয়ে ওরা চমকে উঠল। ইটের পিলারের ওপর জোরালো আগুনের শিখা নড়ে উঠছে। সম্ভবত কেউ সেখানে প্রদীপ জ্বালিয়েছে। কিন্তু এই অন্ধকারে পরিত্যক্ত বাড়িতে কে প্রদীপ জ্বালাবে? ওদের প্রত্যেকের গা ভারী হয়ে উঠল। বন্ধ গাড়ির গুমোট ভাবটা আরও বৃদ্ধি পেল। প্রশান্ত আর কথা বলল না, সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা অঙ্কিতা ঘোষের কলমে অবনীতার ভূতুরে সিরিজের গ্রাম বাংলার ভূতের গল্প নৃসিংহগড়ের পিশাচিনী। গল্প পাঠে দেবাঞ্জন ও সৌরভ। বিভিন্ন চরিত্রে কণ্ঠদানে অবনীতা সৌরভ সাহা, মহুয়া দেবী অঙ্কিতা ঘোষ, রাধিকা শুভ স্বপ্না, সমীর শুভ, প্রশান্ত মৈনাক, মিথিলা ও মিথিলার পিশাচিনী প্রদীপ্তা, গুরুদেব পার্থ, কমললতা প্রাহী, বীর নারায়ণ সৌরভ সাহা, পিসিমা মৌমিতা, নায়েব মশাই বুবাই ও জমিদার বাড়ির পরিচারিকা শ্রী। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।